মুভি বক্স ডায়েরিতে আপনাকে স্বাগতম। আমি ইউসুফ। আজ আমরা আলোচনা করব একটি মানবিক ও আবেগঘন পারিবারিক ড্রামা নিয়ে, যেখানে একজন তরুণী তার পরিবার, নিজের পরিচয় এবং স্বপ্ন নিয়ে সংগ্রাম করছে। চলুন শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা পরিচিত হই আশা তাকুমির সঙ্গে। আজ সে খুব খুশি ছিল, কারণ তার মা আর বাবা তাকে স্কুল থেকে নিতে এসেছিলেন এবং তারা সারাটা সময় একসঙ্গে কাটাবে। আইসক্রিম হাতে আশা তাকুমি খুব আনন্দের সাথে গাড়ির দিকে হাঁটছিল। তখন পাশ থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তার মা বাবার গাড়িটিকে ধাক্কা দেয়। তার সমস্ত আনন্দ মুহূর্তেই মিলিয়ে যায়। তার চোখের সামনেই তার সব সুখ ভেঙে চুরমার হয়ে যায়। এর পরের দৃশ্যে আমরা দেখি হাসপাতালের দৃশ্য, যেখানে আশা তাকুমির দাদি এসেছেন। তিনি জানতে পারেন যে আশা তাকুমির মা এবং বাবা দুজনেই মারা গেছেন। এই দুঃখে আশা তাকুমি জ্ঞান হারিয়ে ফেলে। এখানকার আইনি প্রক্রিয়ার জন্য দাদি তার দ্বিতীয় কন্যাকে ডাকেন, যিনি হলেন আশা তাকুমির খালা। এরপর তাদের শেষকৃত্য সম্পন্ন করা হয়। এখন শেষকৃত্যে সবাই আশা তাকুমি সম্পর্কে আলোচনা করে যে এখনো কিশোরী এবং মা বাবা ছাড়া বাঁচতে পারবে না। পরিবারে অনেক লোক থাকা সত্ত্বেও কেউই আশা তাকুমির দায়িত্ব নিতে চায় না, এমনকি তার দাদিও না। এটা দেখে মাকিওর খুব খারাপ লাগে। সে যে কখনোই নিজের বোনকে ভালোবাসেনি, সে সিদ্ধান্ত নেয় তার বোনের মেয়ে আশা তাকুমির দায়িত্ব নেওয়ার এবং তাকে বলে, আমি সবসময় তোমার মাকে ঘৃণা করতাম, কিন্তু তবুও যদি তুমি চাও তাহলে তুমি আমার সঙ্গে থাকতে পারো। এটা শুনে আসা তাকুমির চোখে জল চলে আসে এবং সে মাকিওর সাথেই থাকার সিদ্ধান্ত নেয়, কারণ একমাত্র মাকিওই তার কথা ভেবেছে। শেষকৃত্যের পর আশা তাকুমি তার সামান্য কিছু জিনিসপত্র নিয়ে মাকিওর বাড়িতে আসে। মাকিও বাড়ির দরজা খুলে আশা তাকুমিকে বাইরে 5 মিনিট অপেক্ষা করায়, তারপর তাকে ভেতরে নিয়ে যায়। মাকিওর বাড়িতে এত জিনিসপত্র ছিল যে হাঁটার জায়গাও ছিল না, সবকিছুই অগোছালো ছিল। মাকিও আশা তাকুমিকে বাথরুম, ফ্রিজ আর তার থাকার জায়গা দেখায়, তারপর কাজ শুরু করে। সে তার এক বন্ধুকে ফোন করে, যে আসলে তার বশ ছিল। সে তার বন্ধুকে জানায় যে সে তার বোনের মেয়েকে দত্তক নিয়েছে। এটা শুনে তার বন্ধুও খুব অবাক হয়, কারণ মাকিও এমন কেউ নয় যে কোনো দায়িত্ব নেয়। তার বন্ধু মনে করে যখন সে 3 দিনের জন্য একটা বিড়াল রেখে যাওয়ার কথা বলেছিল, তখনও মাকিও না করে দিয়েছিল। যাই হোক, এখন মূল বিষয় হলো আশা তাকুমিকে আইনত দত্তক নেওয়া। তার বস তাকে পরামর্শ দেয়, তোমার পুরনো বন্ধু শিনগোর সঙ্গে যোগাযোগ করো। সে একজন আইনজীবী এবং সব প্রক্রিয়া জানে। পরদিন সকালে দেখা যায় মাকিও তখনও ঘুমিয়েছিল। আশা তাকুমিকে স্কুলে যেতে হতো। সে উঠে নিজেই তৈরি হয়, নাস্তা রান্না করে, তারপর মাকিওকে জানিয়ে স্কুলে যায়। স্কুলে পৌঁছে সে তার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে দেখা করে, যে তার পুরনো বাড়ির কাছে থাকতো। সে তার মায়ের বাবার মৃত্যুতে সমবেদনা জানায়, কিন্তু আশা তাকুমি এই সহানুভূতি চায়নি। তার প্রতিক্রিয়া দেখে বন্ধুটি ভয় পেয়ে যায় এবং বলে, আমি দুঃখিত, কিন্তু তুমি অনেকদিন ধরে আসছিলে না, তাই আমাকে শিক্ষককে তোমার অসহায়তার কথা জানাতে হয়েছিল। এই সময়ে শিক্ষকও এসে যায়। আশা তাকুমিকে দেখে, সেও তার প্রতি সহানুভূতি প্রকাশ করে এবং বলে, আমি তোমার কথা সকল ছাত্রদের বলেছি। তোমার সঙ্গে খুব খারাপ কিছু ঘটেছে, তাই কেউ তোমাকে জ্বালাবে না এবং সবাই তোমাকে আগের সিলেবাসে সাহায্য করবে। এটা শুনে আসা তাকুমির মন আরো ভারী হয়ে যায়। সে শিক্ষককে বলে, স্কুলের কেবল কয়েক মাসই তো বাকি ছিল। আমি চেয়েছিলাম অন্তত স্কুল জীবনটা স্বাভাবিক হোক, আর আপনি এটাও নষ্ট করে দিলেন। এটা বলে সে চলে যায় এবং পথে তার বন্ধুকে দেখে, তাকেও বলে, আমি তোমাকে ঘৃণা করি। সে এই সময় খুব ভেঙে পড়েছিল এবং দুঃখে ছিল। সে তার মা বাবার বাড়িতে গিয়ে দরজায় কড়া নাড়ে। অনেকক্ষণ কেউ দরজা না খুললে পেছন থেকে এক প্রতিবেশী তাকে ডেকে বলে, আশা তাকুমি। আশা তাকুমি ভাবে সে তার মা। সে পিছনে ঘুরে দেখে, আসলে সে তার প্রতিবেশী। তখন আশা তাকুমির হুঁশ ফেরে এবং মনে পড়ে তার মা তো মারা গেছে, এখন দরজা কে খুলবে? দুঃখে সে শহরের এদিক সেদিক ঘুরতে থাকে। অন্যদিকে দেখা যায় মাকিও শিনগোর সঙ্গে দেখা করছে, যাতে সে আশা তাকুমিকে আইনত দত্তক নিতে পারে। শিনগো ছিল তার প্রেমিকও। মাকিওর এই সিদ্ধান্তে সেও বিস্মিত হয়, কারণ তাদের বিচ্ছেদের কারণও ছিল যে মাকিও বিয়ে ও সন্তানের দায়িত্ব নিতে চায় না। সে জিজ্ঞেস করে, তোমার এত বড় পরিবর্তন কিভাবে ঘটল? মাকিও শুধু এটুকুই বলতে পারে, আশা তাকুমিকে দেখে আমি আবেগপ্রবণ হয়ে পড়ি। শিনগো তাকে পরামর্শ দেয় যে, তুমি এখনো আশা তাকুমিকে আইনত দত্তক করনি। যদি এখনো তোমার সিদ্ধান্তে অনুশোচনা থাকে, তাহলে তা পরিবর্তন করতে পারো। কিন্তু মাকিও সিদ্ধান্ত নিয়েছিল সে আশা তাকুমিকে আইনত দত্তক নেবে। মাকিও দ্রুত এই মিটিং শেষ করে বাসায় ফিরে আসে
কারণ সে ভাবছিল আশা তাকুমি নিশ্চয়ই স্কুল থেকে বাড়ি ফিরছে। কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরও আশা তাকুমি বাসায় না ফেরায় তার মন খারাপ হতে শুরু করে। সে বের হয়ে খুঁজতে যাওয়ার আগেই সন্ধ্যায় আশা তাকুমি বাসায় ফিরে আসে। মাকিও তাকে স্নেহভরে জিজ্ঞেস করে, তুমি এত দেরি করলে কেন? আশা তাকুমি আজ যা ঘটেছে তা বলতে চায় না। সে একটা অজুহাত দিয়ে বলে, আমি তোমার বাড়ির রাস্তা ভুলে গিয়েছিলাম। তখন মাকিও বলে, ঠিক আছে, পরের বার যদি কখনো দেরি হয় বা কোনো সমস্যা হয় তাহলে আমাকে ফোন করো, আমি চিন্তায় পড়ে গিয়েছিলাম। রাতে আশা তাকুমি নিজের সকালের ব্যবহারে খুব দুঃখ পায়, তাই সে তার বন্ধুকে ফোন করে দুঃখ প্রকাশ করে। এইভাবে কিছুদিন কেটে যায়। তারপর একদিন মাকিও আশা তাকুমিকে তার পুরনো বাড়িতে নিয়ে যায়। সে চায় যে আশা তাকুমি এখান থেকে তার সব গুরুত্বপূর্ণ জিনিসপত্র সংগ্রহ করে নিক, যাতে সে স্থায়ীভাবে মাকিওর বাসায় চলে যেতে পারে। জিনিসপত্র গোছাতে গিয়েই তাদের চোখে পড়ে আচারের বয়াম। আশা তাকুমি মাকিওকে বলে, আগে আমি মোটেও আচার পছন্দ করতাম না, কিন্তু মা যখন নিজেই আচারটা বানালেন তখন থেকেই আমার আচার ভালো লাগতে শুরু করে। মাকিও বলল সে আগে আচার একদম পছন্দ করত না। তখন আশা তাকুমি বলল, দয়া করে একবার চেষ্টা করে দেখো। আশা তাকুমির জোড়াজুড়িতে যখন মাকিও তা চেখে দেখল তখন সত্যিই সেটা ভালো লেগে গেল। এখন থেকে মাকিওরও আচার ভালো লাগতে শুরু করলো। এরপর আশা তাকুমি মাকিওকে জিজ্ঞেস করলো, তুমি আমার মাকে কেন ভালোবাসতে না? কি ছিল সেই কারণ যার জন্য তুমি তাকে ঘৃণা করতে? হয়তো তুমি আমাকে বললে তোমার ঘৃণা কিছুটা কমে যাবে। আশা তাকুমির এই কথার উত্তরে মাকিও বলল, আমি তোমার মাকে যতটা ঘৃণা করি সেটা কোনোদিন কমবে না, আর যখন সে বেঁচে ছিল তখনও আমার ভাবনা বদলায়নি, তাহলে এখন কিভাবে বদলাবে? আশা তাকুমি বলল, দেখো, চেষ্টা করলেই সবকিছু সম্ভব। তুমি তো আগেও আচার পছন্দ করতে না, চেষ্টা করলে সবকিছু বদলাতে পারে। আমার সাথে শেয়ার করো, হয়তো তোমার ভাবনাও বদলে যাবে। মাকিও আশা তাকুমির হাত ধরে বুঝিয়ে বলল, দেখো, জীবনের সঙ্গে আচারের অনেক তফাৎ। যেমন আমি শুধু তোমার জীবনের কষ্টের কথা শুনে বা দেখে তোমার মতো অনুভব করতে পারি না, তেমনি তুমিও আমার ভেতরের ঘৃণাটা বুঝতে পারো না। যাই হোক, এখন তারা বাসায় ফিরে আসে। পরের দিন সকালে আসা তাকুমির ছুটি ছিল। ছুটির দিন সে বাসা পরিষ্কার করতে শুরু করে, আর যখন মাকিও ঘুম থেকে উঠে তখন সে অবাক হয়ে দেখে যে বাসার ভেতরে এখন অনেক জায়গা হয়ে গেছে হাঁটার মতো, আর সব কিছু গোছানো আছে। আশা তাকুমি মাকিওকে বলল, চিন্তা করো না, এখন থেকে আমি এইসব কাজ সামলাবো। কিন্তু এটা শুনে মাকিওর খারাপ লাগলো, কারণ সে মনে করলো যেন সে নিজের দায়িত্ব আশা তাকুমির ওপর চাপিয়ে দিচ্ছে। এর আগে আশা তাকুমি কাপড় ধোয়ার কাজও নিয়েছিল। তখন আশা তাকুমি মাকিওকে বলল, চিন্তা করো না, আমি এটা নিজের খুশির জন্য করছি। মাকিওর আজকের কাজ খুব ভালো লাগলো, তাই উপহার হিসেবে সে আশা তাকুমিকে একটি ডায়েরি দিল, যাতে সে নিজের অনুভূতি লিখে রাখতে পারে। রাতে মাকিও তার বসকে বাসায় আমন্ত্রণ জানায়, যেখানে তিনি আর আশা তাকুমি প্রথমবারের মতো দেখা করে, আর তারা একে অপরের সঙ্গ খুব উপভোগ করল। জীবন আবার স্বাভাবিকভাবে চলতে থাকে। আমরা দেখি যে আশা তাকুমি এখন হাই স্কুলে ভর্তি হয়েছে। হাই স্কুলে ভর্তি হওয়ার পর আশা তাকুমির আরও একা লাগতে শুরু করে, কারণ তার পুরনো বন্ধুরা নতুন বন্ধু তৈরি করেছে। এতে সে কিছুটা মন খারাপ করে। যখন সে বাসায় ফিরে আসে, দেখে এক আইনজীবী এসেছেন মাকিওর বাসায়, যিনি মাকিওকে জিজ্ঞাসাবাদ করছেন। আসলে আশা তাকুমির অ্যাকাউন্ট থেকে একসাথে 3 লক্ষ টাকা খরচ হয়েছিল। চাইল্ড ওয়েলফেয়ার অফিসার মনে করছিলেন মাকিও হয়তো আশা তাকুমির অধিকার নিয়ে খারাপ ব্যবহার করছেন, এই জন্যই তিনি তাকে বকছিলেন। কিন্তু মাকিও বোঝানোর চেষ্টা করেন যে তিনি এত টাকা খরচ করেননি। ভাগ্যক্রমে সময়মতো আশা তাকুমি এসে চাইল্ড ওয়েলফেয়ার অফিসারকে জানায়, আসলে আমি ওই 3 লাখ টাকা খরচ করেছি। আমার মিউজিকের প্রতি খুব আগ্রহ আছে, আর এই জন্য আমার একটি বিশেষ ল্যাপটপ দরকার ছিল মিউজিক তৈরি করার জন্য, তাই আমি টাকাটা খরচ করেছি। আমি দুঃখিত মাকিও, আমি তোমাকে বলতে চেয়েছিলাম, কিন্তু ভেবেছিলাম তুমি হয়তো মায়ের মতো এটাও অস্বীকার করবে, তাই আমি বলিনি। এই কথা শুনে চাইল্ড ওয়েলফেয়ার অফিসারও লজ্জা পায় এবং মাকিওর কাছে ক্ষমা চায়। আইনজীবী চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই আশা তাকুমির দাদি সেখানে আসেন, যিনি তাদের দুজনকে লাঞ্চে নিয়ে যান। সেখানে তিনি জিজ্ঞাসা করেন তাদের জীবন কেমন চলছে, কোনো সমস্যা আছে কিনা। তাদের মুখ দেখে তিনি শান্তি পান। তারপর দাদি বিদায়ের আগে মাকিওকে একটি খাম দেন, যেটা তিনি আশা তাকুমির পুরনো বাড়ি থেকে পেয়েছিলেন, এবং বলেন যখন সময় উপযুক্ত মনে হবে তখন এটা আশা তাকুমিকে দিও। বাসায় ফিরে এসে মাকিও খামটি খুলে দেখে এর ভেতরে ছিল তার বোনের, আশা তাকুমির মায়ের লেখা একটি ডায়েরি, যার ভেতরে অনেক কিছু লেখা ছিল,
আর তার মা চেয়েছিলেন এই ডায়েরিটি তাকুমিকে তখন দেওয়া হোক যখন সে হাই স্কুলে যেতে শুরু করবে, কিন্তু তার আগেই তিনি মারা যান। মাকিও এই ডায়েরি পড়ে কিছুটা আবেগপ্রবণ হয়ে যায়। সে ডায়েরিটি আশা তাকুমিকে দেয় না, কারণ তার মনে হচ্ছিল এই ডায়েরিটি তাকুমিকে মানসিকভাবে ভেঙে ফেলবে। অনেক দিন পর আশা তাকুমি তার জীবনে একটু স্বাভাবিক হতে শুরু করে। সে স্কুলের একটি মিউজিক ব্যান্ডে যোগ দেয়। তারা খুব ভালো গান তৈরি করত। একদিন আশা তাকুমি তার নতুন গানের জন্য লিরিক্স লেখে এবং সেটা মাকিওকে দেখায়। সে খুব ভালো লিখেছিল, তবে কিছু ভুল ছিল যেগুলো মাকিও তাকে ঠিক করতে সাহায্য করে। মাকিওর সাহায্যে সেই গান আরও ভালো হয়। যখন আশা তাকুমি গানটা তার বন্ধুদের সামনে গায়, সবাই খুব পছন্দ করে। আশা তাকুমি খুব খুশি হয় এবং এখন সে দৃঢ় প্রতিজ্ঞ হয় মাকিওর জীবনকেও স্বাভাবিক করে তুলবে। সে জোর করে মাকিওকে একটি লাইব্রেরিতে নিয়ে যায়, যেখানে মাকিওর বহু বছর আগে লেখা একটি উপন্যাস এখনও বেস্ট সেলার ছিল। মাকিওকে লাইব্রেরিতে দেখে তার ভক্তরা অটোগ্রাফ নিতে শুরু করে। এমন সময় মাকিওর প্রেমিক শিনগো সেখানে উপস্থিত ছিল, যিনি শুধু অটোগ্রাফি নেননি, বরং আবার দেখা করার অনুরোধও করেন এবং মাকিও রাজি হয়ে যান। বহু বছর পর মানুষের সঙ্গে দেখা করে মাকিও খুব ভালো অনুভব করছিলেন, আর এই সবই সম্ভব হয়েছিল আশা তাকুমির কারণে। সন্ধ্যায় মাকিও তার বন্ধু শিনগোর সঙ্গে বেরিয়ে পড়েন, কিন্তু এখানে মাকিও তাদের জীবন নিয়ে কথা না বলে আশা তাকুমিকে নিয়ে আলোচনা করে যাচ্ছিলেন, যা বোঝায় যে তিনি আশা তাকুমির দায়িত্ব খুব ভালোভাবে নিয়েছেন। তিনি শিনগোর সঙ্গে আশা তাকুমির মায়ের ডায়েরি নিয়েও আলোচনা করেন, যা তিনি এখনও আশা তাকুমিকে দেননি। শিনগো তাকে বলেন সঠিক সময় ডায়েরিটি দেওয়া উচিত। এখানে দৃশ্যপট পরবর্তী দিনে চলে যায়, যেখানে দেখা যায় আশা তাকুমি স্কুলে সবাই তার লেখা গানের কথা, লিরিক্স খুব প্রশংসা করছিল, এমনকি তার লিরিক্স স্কুলের নোটিশ বোর্ডেও টানানো হয়েছিল। সবাই তা পড়ে আনন্দিত হয়েছিল, কিন্তু আশা তাকুমি খুব খুশি ছিল না, কারণ সে আরও ভালো কিছু লিখতে চায়, যেমনটা মাকিও উপন্যাস লিখেছিলেন। সে যখন বাসায় ফিরে আসে, দেখে শিনগো আজ মাকিওর সঙ্গে দেখা করতে এসেছেন। দুজনকে একসঙ্গে দেখে সে খুব খুশি হয় এবং জিজ্ঞেস করে, তোমরা কি আবার একসঙ্গে আছো? এই প্রশ্ন এড়িয়ে যেতে উল্টো শিনগো তাকে জিজ্ঞেস করে, তোমার মা যে ডায়েরি দিয়ে গিয়েছিলেন, তুমি কি সেটা পড়েছ? এ কথা শুনে আসা তাকুমি অবাক হয়ে যায়। সে জিজ্ঞেস করে, কোন ডায়েরি? এখানেই বোঝা যায় যে মাকিও এখনও ডায়েরিটি তাকে দেয়নি। এখন যেহেতু বিষয়টি প্রকাশ পেয়ে গেছে, তাই মাকিও বাধ্য হয়ে ডায়েরিটি আশা তাকুমিকে দেন, যা পেয়ে সে খুব আবেগপ্রবণ হয়ে পড়ে। আর এই কারণেই মাকিও ভয় পাচ্ছিলেন আশা তাকুমি আবার ভেঙে পড়তে পারে। এই সময় আশা তাকুমি মাকিওকে জিজ্ঞেস করে, সেদিন তুমি কেন আমাকে গ্রহণ করলে? তখন মাকিও বলেন, জানি না, কিন্তু সেদিন কেউ তোমাকে মেনে নেয়নি, তাই ভাবলাম আমি মেনে নিই। মাকিওর এই কথায় আশা তাকুমি রেগে যায়। সে বলে, মানে তুমি আমার প্রতি দয়া দেখিয়েছ। তোমার প্রিয় মা আছে, শিনগো আছে, কিন্তু আমার তো কেউ নেই। এই বলে সে চলে যায়। পরদিন সকালে আশা তাকুমি স্কুলে যায়নি, যদিও তার বোর্ড পরীক্ষা ছিল। সে এমন গুরুত্বপূর্ণ পরীক্ষা মিস করে। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে শিক্ষক মাকিওকে স্কুলে ডাকেন এবং দায়িত্বহীনতার কারণে বকাঝকা করেন। কিন্তু মাকিও দেখেছিলেন আশা তাকুমি স্কুলে গিয়েছিল, সে আসলে ক্লাস এড়িয়েছে। এখন টেনশনে মাকিও তার মায়ের বাড়ি যান, যেখানে তিনি জানতে পারেন আশা তাকুমি কিছুক্ষণ আগেই সেখানে এসেছিল। মাকিওর মা তাকে জানান আশা তাকুমি খুব ভেঙে পড়েছে, তাকে অনেক মনোযোগ দেওয়া দরকার। এই কথা শুনে মাকিও তার মাকে জিজ্ঞেস করেন, মা, কিভাবে সন্তানকে বড় করতে হয়? মাকিওর মা এই প্রশ্ন নিজের ওপর নিয়ে নেন এবং পাল্টা জিজ্ঞেস করেন, তুমি কি মনে করো আমি কি তোমাকে ঠিকভাবে বড় করিনি? এই প্রশ্নের সঙ্গে সঙ্গে আমাদের দেখানো হয় মাকিওর অতীত জীবন এবং আমরা জানতে পারি মাকিওর মা ছিলেন একজন কর্মজীবী নারী। আসলে মাকিওকে বড় করেছিলেন আশা তাকুমির মা, অর্থাৎ তার বোন। তিনি সবসময় মাকিওকে বকা দিতেন, কোনো কাজ করে না, কিছু ভালো করতে পারে না, মানুষের সঙ্গে মিশে থাকতে পারে না। এই সব কারণে মাকিও কখনো আশা তাকুমির মায়ের সঙ্গে মানিয়ে নিতে পারেনি, এবং এটাই ছিল কারণ সে আজ একজন অন্তর্মুখী মানুষ। সে তার মাকে আরও বলেন, আশা তাকুমির মা মারা গেলে আমি তেমন দুঃখ পাইনি। এই দুঃখে সে সেখান থেকে উঠে যায় এবং চলে যায় একটি লেকের ধারে, যেখানে সে ছোটবেলা থেকেই যেত। এবং দেখা যায় আশা তাকুমিও সেই লেকে এসেছে, কারণ তার মা তাকে সেখানে নিয়ে যেতেন। সে দূরে একটি নারীকে দেখতে পায়, যিনি দেখতে হুবহু তার মায়ের মতো। সে দৌড়ে তার কাছে যায় এবং দেখে সে মাকিও। মাকিওকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? মাকিও পাল্টা জিজ্ঞেস করে, এই প্রশ্নটা তো আমি তোমাকে করতে পারি। এই সময় তোমার তো স্কুলে থাকা উচিত ছিল, এখানে কিভাবে এলে?
আশা তাকুমি প্রশ্ন এড়িয়ে যায় এবং মাকিওকে বলে সে এখনও তার মায়ের ডায়েরি পড়েনি, কারণ সে ভয় পাচ্ছে এতে কি লেখা আছে। সে মাকিওকে বলে, আমি আমার মাকে ভালোভাবে জানি না, এখনও সেই বয়সে পৌঁছায়নি যেখানে মাকে বোঝা যায়, তাই আমি তার স্মৃতির মাধ্যমে তাকে জানার চেষ্টা করছি। মাকিও বলে, তাহলে কি জেনেছ তোমার মা সম্পর্কে? আশা তাকুমি বলে, তিনি খুব গুছিয়ে চলতেন, সব কিছু নিজের জায়গায় রাখতেন, ঘর পরিষ্কার থাকত, খুব ভালো রান্না করতেন, আর কাজ ও পারিবারিক জীবনের মধ্যে ভারসাম্য রাখতেন। এই কথা শুনে মাকিও বলে, হ্যাঁ, এই সব শুনে মনে হয় তোমার মা খুব ভালো ছিলেন, কিন্তু আমার অভিজ্ঞতা খুব একটা ভালো ছিল না। শৈশবে তিনি আমার সব কিছুতেই খুঁত খুঁজতেন। তিনি আমার নাটকের স্ক্রিপ্ট ছিঁড়ে ফেলে দিয়েছিলেন আমাকে কিছু না বলেই, যদিও আমার মতে আমি খুব ভালো লিখেছিলাম। এই কারণেই আমি তাকে সারা জীবন ঘৃণা করেছিলাম। কিন্তু এখন তোমার সঙ্গে থাকতে থাকতে বুঝতে পেরেছি তিনি আমাকে ঘৃণা করতেন না, বরং ভালোবাসতেন। যদি তিনি সেদিন আমার স্ক্রিপ্ট ছিঁড়ে না ফেলতেন তাহলে আমি হয়তো সাহস পেতাম না একটি বেস্ট সেলার উপন্যাস লেখার। আজ যখন তুমি স্কুলে যাওনি তখন আমিও তোমাকে নিয়ে দুশ্চিন্তা করছিলাম, ঠিক যেভাবে তোমার মা করতেন। যেটাকে আমি সারা জীবন ঘৃণা ভেবেছি সেটাই আসলে ভালোবাসা ছিল। এই সব কথা বলার পর মাকিওর হৃদয় থেকে তার বোনের প্রতি সমস্ত ঘৃণা চলে যায়। এই কারণেই এখন মাকিও ও আশা তাকুমি একসঙ্গে তার মায়ের কবরে যায় এবং সেখানে ফুল দেয়। আশা তাকুমি তার মা ও বাবাকে খুব মনে করে কাঁদে এবং আজ মাকিও তাকে সম্পূর্ণভাবে সাপোর্ট করেন। সময় গড়িয়ে যায় এবং দেখা যায় মাকিওর কারণে আসা তাকুমির জীবন আবার স্বাভাবিক হয়ে গেছে। সেই মিউজিক্যাল স্কুল ব্যান্ডের কারণেই সে বিখ্যাত হয়ে উঠতে থাকে এবং এখন সে তার মায়ের ডায়েরিও পড়ে ফেলেছে, যেখানে লেখা ছিল সে চায় আশা তাকুমি সফল হোক, এবং তার মায়ের ইচ্ছামতো আশা তাকুমি সময়ের আগেই সফল হয়ে উঠছিল। মাকিও তার গান গাওয়ার ভিডিও দেখে খুব গর্ব অনুভব করেন। এইভাবেই মুভিটি এখানেই শেষ হয়। তাহলে বলুন বন্ধুরা, কেমন লাগলো এই কাহিনী? কমেন্টে জানান। দেখা হবে পরের ভিডিওতে।